রচনা করে সাহিত্যকে দারুণভাবে চমৎকৃত করতে পারে। তাঁর কালচার অ্যান্ড ইম্পিরিয়ালিজম বইয়ে সাইদ বলছেন, উদ্ধৃতির শুরু, ফানো provides a counter narrative of great deconstructive power. কিন্তু ফানো কি কেবল কাউন্টার ন্যারেটিভ তৈরি করার ভেতরেই থাকে? আসলে ফানোকে সাইদ দেখছেন একজন প্রফেটিক উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রের ফলসকে আগে ভাগে দেখতে পেয়েছে। সাইডের এই ফানো সম্পর্কিত নিঃসন্দেহে ফানোর ভিশনারি কোয়ালিটির পরিচয় পাওয়া যায়, যার তারিফ করেছেন সাইদ যথার্থ। সত্যিই তো এশিয়ায় এবং আফ্রিকায় একাধিক জাতীয় মুক্তির লড়াই এক অর্থে স্বাধীন জাতিরাষ্ট্রের পতন ঘটালেও অধিকাংশ জনগোষ্ঠীর জন্য তার সত্যিকারের মুক্তি আনতে পারে না বলে পারছে না যে ফানোর আগে আমার প্রিয় উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজ 1948 সালে আসেন। একইভাবে স্বাধীনতা পরবর্তী সমাজকে বা তথাকথিত উত্তর ঔপনিবেশিক সমাজের অধিকাংশ মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা দেখতে পেয়েছে। কবিতাটি গড়ে ওঠে ফ্রান্স ফানোর আরেকটি প্রধান কাজ, দ্য রেসেট অফ দি আর্টের একটি পূর্বসূরি, এমনকি মুখবন্ধ। রাজনৈতিক কারণে আমরা ফয়েজ এবং ফানোর সম্পর্ককে আরো তৈরি দেখতে পাই অবশ্যই। কিন্তু ফিরে আসি আবার সাইডে, আসলে ফানোকে তার ভিশনারি কোয়ালিটির মধ্যে রেখে দিতে চান এডওয়ার্ড সাইড। এভাবে বলা যাবে আমরা সাইডের কাছ থেকে ফানোর একটি উদারনৈতিক মানবতাবাদী পাঠ পেয়েছি, সত্য, কিন্তু কোন র্যাডিক্যাল পাঠ নয়। যেমন সাইড সেই ফানোকে ধরতে ব্যর্থ হয়েছেন যে ফানো শুধু উপনিবেশবাদ ও বর্ণবাদকেই নয়, পুঁজিবাদের রাজনৈতিক অর্থনৈতিক তাত্ত্বিক বিবেচনার কেন্দ্রে। ফানোর প্রধান কাজ যে রেসেট অফ দি আর্টের একটি মনোযোগী এবং বিকল্প পঠনে বিষয়টি পরিষ্কার হতে বাধ্য। বছর 5 আগে আমি নিজেই একটি ইংরেজি প্রবন্ধ Towards the Political Economy of Colonialism and Racism, a rereading of Frantz Fanon এতে বিষয়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে বিষয়টি ছিল তুলনামূলকভাবে উপেক্ষিত। এখনো সংস্কৃতিবাদী পাঠের দারুণ দাপটে ফানোর কাজে রাজনৈতিক অর্থনীতির বিষয়টা উপেক্ষিতই থাকে বটে। বলা দরকার, উত্তর ঔপনিবেশিক তত্ত্বের একটি বড় এলাকায় ওই রাজনৈতিক অর্থনীতির আলোচনা তীব্রভাবে অনুপস্থিত থাকে। এখানে বলা দরকার, এখানে একটু বিশেষভাবে বলা দরকার যে রাজনৈতিক অর্থনীতিকে সাধারণত দেখা যায় এবং এর একটা ডিসকাসের ইতিহাস আছে। অর্থনীতিকে সাধারণত অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের সাথে ঘুরিয়ে ফেলা হয়। মনে করা হয় যে রাজনৈতিক অর্থনীতি কাজ করা মানে হচ্ছে কিছু এমপিরিক্যাল ডেটা ব্যবহার করা, রাজনৈতিক সঙ্গে অর্থনৈতিক কিছু সম্পর্ক দেখা, এবং মূলত এটাকে এমপিরিক্যাল কাজ হিসেবে দেখার একটা প্রবণতা রয়েছে। এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ মানে রাজনৈতিক অর্থনীতির নাম নিলে যে মনে হচ্ছে যে আমরা একটা অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের খপ্পরে পড়ছি, এরকম একটা ধারণা কিন্তু জারি আছে এখনো পর্যন্ত। যারা বিশেষ করে উত্তর ঔপনিবেশিক তত্ত্ব চর্চা করেন এবং রাজনৈতিক অর্থনীতি আসলে এই রাজনৈতিক অর্থনীতির ধারে কাছে যান না, তাদের কাছে এই ধারণাটা বেশ কম। কিন্তু রাজনৈতিক অর্থনীতি তো সনাতন অর্থনীতি নয়, রাজনৈতিক অর্থনীতি সনাতন রাষ্ট্রবিজ্ঞানও নয়। রাজনৈতিক অর্থনীতির ফিলসফিক্যাল থিওরিটিক্যাল ডিমেনশন এবং ডিরেকশন আছে। রাজনৈতিক অর্থনীতি হচ্ছে 4টি বর্গ, যেটা মার্কস ইংরেজিতে বলেছিলেন যে 4টি বর্গ হচ্ছে প্রোডাকশন, কনসাম্পশন, এক্সচেঞ্জ এন্ড ডিস্ট্রিবিউশন। এই 4টি বর্গে 4টি বিষয়ে বিভিন্ন বিচিত্র মাত্রে ম্যাক্রোলজিক এবং মাইক্রোলজিককে পরখ করা, খতিয়ে দেখা। তাহলে বুঝতে পারছেন যে রাজনৈতিক অর্থনীতির নিবন্ধ কত বিস্তৃত হতে পারে, যার ফলে আমাদের ডিসকোর্সের রাজনৈতিক অর্থনীতি আছে, সংস্কৃতির রাজনৈতিক অর্থনীতি আছে, আমাদের শুধু কমোডিটির যে রাজনৈতিক অর্থনীতি তাই তো না। এবং এই রাজনৈতিক অর্থনীতি যে বিশাল এই এলাকা মোটেই বলা যাবে প্রায় মোটেই উত্তর ঔপনিবেশিক তত্ত্বে জায়গা করে নিতে পারেনি। গায়ত্রী বিভাগের কিছু কাজ ছাড়া, আমি গায়ত্রী বিভাগের ব্যাপারে এখন আসি। গায়ত্রী বিভাগ রাজনৈতিক অর্থনীতির বিষয়টাকে সবসময় পাশ কাটিয়ে যান না, সত্য। এবং যদিও গায়ত্রী বিভাগ উপনিবেশবাদের জ্ঞানতাত্ত্বিক সন্ত্রাসের ধারণাকেও ট্রোপ হিসেবে বিভিন্ন পরিসরে বা পঠনে চালু রাখেন, তারপরও ফানো নিয়ে বিভাগের তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যায় না। মূলত তার প্রধান কাজ সেই কাজগুলোর কথা হচ্ছে, এদিক সেদিক তিনি লিখেছেন কিছু। যদিও আমরা বিভাগের
আসলে প্রধান কাজগুলোকে বিবেচনায় রাখি। তার সেই 1990 সালে প্রকাশিত যে পোস্ট কলোনিয়াল ক্রিটিক থেকে শুরু করে ধরা যাক 1999 সালে প্রকাশিত তার ক্রিটিক অফ পোস্ট কলোনিয়াল রিজন পর্যন্ত এইসব কাজে। তবে লক্ষ্য না করে উপায় নেই যে স্পিভাকের জ্ঞান ভাষিক সন্ত্রাস বা এপিস্টেমিক ভায়োলেন্সের ধারণায় ফানক আসলেই উপস্থিত থাকে, যদিও স্পিভাক ফানোর কাছে কখনো ঋণ স্বীকার করেনি সেই বিষয়ে, সেই ধারণার পরিপ্রেক্ষিতে। কিন্তু কি এই ফানকথিত জ্ঞান ভাষিক সন্ত্রাস? ফানক তার যে রেকর্ড অফ দ্য আর্ট বইয়ে দেখিয়েছেন যে ঔপনিবেশিক সন্ত্রাসের টেকনোলজিগুলো উপনিবেশায়িত অপরকে নিয়ন্ত্রণ বা এমনকি নির্মাণ করতে চায়। এটি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া নিজেই উপনিবেশায়িত কর্তা সত্তা বা জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, জ্ঞান পদ্ধতি, ভাষা, ভূমি ও দেহকে ছিন্ন ভিন্ন করতে চায়, ধ্বংস করতে চায়। দেহের কথা বলতে গেলে এখানে বলতে হয় বডি বায়োলজিক, বডি পলিটিক, বডি ইকোনমিক, বডি ডিসকার্সিভ, সকল ধরনের দেহের কথাই বলতে হয়। এবং কেন একটা বড় অর্থে এবং রাজনৈতিক অর্থে একজন দেহতাত্ত্বিকও বটে, কারণ দেহে তাত্ত্বিক হিসেবে উপস্থিত থাকেন বিশেষ করে ব্ল্যাক স্কিন এবং হোয়াইট স্কিন। যে দেহ আসলে সন্ত্রাসের মুখোমুখি হয়, উপনিবেশিত সন্ত্রাসের যে দেহ গেইসে সাদা গেইসে সন্ত্রাসের মুখোমুখি হয়, তার দ্বারা আক্রান্ত হয়, এবং যে দেহ চূর্ণ বিচীর্ণ হয়, এবং যে দেহ নিজের কাছ থেকে দূরে চলে যায়, যে দেহ নিজের কাছে অচেনা হয়ে ওঠে, সেই দেহকে নিয়ে কথা বলেছে। শুধু দেহতত্ত্বের ব্যাপার আছে। একটা মজার ব্যাপার হচ্ছে যে দেহ নিয়ে ফলর গুরুত্বপূর্ণ আলোচনা সত্ত্বেও দেহতাত্ত্বিক যারা রয়েছেন পশ্চিমা জগতে, পাশ্চাত্য জগতে, বিশেষ করে ফুকোর কথা উল্লেখ করা যেতে পারে। এবং এই ফুকো কখনোই ওই লাগার মতোই ফানোর নাম কখনোই মুখে আনেননি, যদিও দেহ নিয়ে ফানোর যথেষ্ট কাজ রয়েছে, আছে, যেগুলো আমরা এখন দেখছি, এখনো খতিয়ে দেখছি, পরীক্ষা করছি। কিন্তু ফুকো কখনোই ফানোর নাম মুখে আনেন। এখানে আরো বিশেষভাবে উল্লেখ করা দরকার যে ফানো আসলে আলজেরীয় যে জাতীয় মুক্তির লড়াই, এই উপনিবেশীকরণের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের ভেতর থেকে উঠে আসা একজন বুদ্ধিজীবী, সেই লড়াইয়ের সঙ্গে ছিলেন, লড়াইয়ের পক্ষে কাজ করেছেন, ভেতর থেকে কাজ করেছেন, লড়াইয়ের সঙ্গে অর্গানিক্যালি যুক্ত ছিলেন, অর্গানিক্যালি ইন্টিগ্রেটেড ছিল সেই লড়াই। সেই লড়াই যখন চলছিল তখন ফুকো আসলে তিউনিসিয়ায় অবস্থান করেছিলেন, ফানো তিউনিসিয়াতেও গেছেন, ফুকো তিউনিসিয়ায় বসে বসে পড়াচ্ছেন। তো ফুকোর পক্ষে আলজেরীয় রেভলিউশন, বিশেষ করে ফানো তো অপরিচিত থাকার কথা না, কিন্তু ফানো নিয়ে আমরা ফুকোর কাছ থেকে কোনো আলোচনা পাই না। এই যে না পাওয়ার বিষয়টি, এই যে ফানোর অনুপস্থিতি ফুকোর কাছে, এটিও সিমটোম্যাটিক, নিরীহ নয় মোটেই। আমি সেই জায়গায় যাব ফুকো এবং ফানোর সম্পর্ক নিয়ে কথা বলার জন্য। এডওয়ার্ড সাইড নিজেও কিছু কথা বলেছেন এবং এই প্রসঙ্গটা সামনে এনেছেন। আমি এডওয়ার্ড সাইডকে অবশ্যই সে কারণে সাধুবাদ জানাবো। তো এবার ফিরে আসি বডি পলিটিক, বডি ইকোনমিক, বডি ডিসকার্সিভ, বডি বায়োলজিক, সকল ধরনের দেহের কথা প্রসঙ্গে। এই পরিপ্রেক্ষিতেই ফানো বলেছিলেন তার ভাষা ব্যবহার করেই বলতে হয় কাউন্টার ভায়োলেন্সের কথা, এর প্রয়োজনীয়তার কথা। এখানে সন্ত্রাস মানে কেবল সশস্ত্র লড়াই নয়। সশস্ত্র লড়াই জরুরি হয়ে পড়েছিল ঐতিহাসিক কারণে, সশস্ত্র লড়াই জরুরি হয়ে পড়েও বিভিন্ন ঐতিহাসিক বস্তুবাদী কারণেই পড়ে। কিন্তু ফানো বলছেন অবশ্যই সশস্ত্র লড়াই এই সন্ত্রাসের অন্তর্ভুক্ত, কিন্তু কেবল সশস্ত্র লড়াই নয়, এই সন্ত্রাস একই সঙ্গে বস্তু এবং বাবদকে এবং রূপকার্থে যে সন্ত্রাসকে ফানো দেখেছেন ক্লিনজিং ফোর্স হিসেবে, যে সন্ত্রাস এমনকি উপনিবেশিত মন বা কলোনাইজড সাইকিকে ভেঙে চুড়ে ধ্বংস করতে চায়, যে সন্ত্রাস উপনিবেশবাদ কবলিত সমাজের খোল নড়ছে নিচ থেকে ওপর থেকে নিচ পর্যন্ত তাবৎ পাল্টে দিতে চায়। ধরো সেই বিখ্যাত উক্তি, বহুল ব্যবহৃত কিন্তু স্বল্পালোচিত উক্তি, ডিকলোনাইজেশন ইজ আ ভায়োলেন্ট ফেনোমেনন, সেই উক্তিটার কথাটা আবারও স্মরণ করতে হয়। যাই হোক, এইসব বিষয় স্পিভাক ধরে ধরে আলোচনা করেননি বটে, তবে স্পিভাকের এপিস্টেমিক ভায়োলেন্সের ধারণায় ফানো উপস্থিত থাকেন এই কথা আমি দাবি করব। যদিও স্পিভাক তাঁর আরেকটি পরিচিত, তুলনামূলকভাবে পরিচিত গ্রন্থ আউটসাইড ইন দ্য টিচিং মেশিনে ফানোকে কেবল মার্টিনিক থেকে আসা সাইকিয়াট্রিস্ট হিসেবে চিহ্নিত করেছেন, তার বেশি কিছু নয়। এবার আছি আরেক উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিকের কাছে, আমি বাবার কাছে। অবশ্যই বাবা এবং সাইদ একই সঙ্গে যান না,